বছরের শেষ প্রান্তে এসে ফিরে তাকানো যাক ফেলে আসা 2020 সালে ভারতের ঘটনার পরম্পরার দিকে। বাকি দুনিয়ার মতো ভারতেও করোনা ভাইরাস মহামারী এবছর বাকি সবকিছু তছনছ করে দিয়েছে। বস্তুত গোটা দুনিয়ায় এখনো পর্যন্ত ভারতেই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এর পাশাপাশি বছরের শুরুতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ বা বছরের শেষে কৃষক আন্দোলনও উত্তাল হয়েছে ভারত। ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গায় রক্তাক্ত হয়েছে রাজধানী দিল্লি। ভারতীয় সেনাদের রক্ত ঝরেছে লাদাখের চীন ভারত সীমান্তেও। এই প্রতিবেদনে নজর দেওয়া হয়েছে মহামারী সহ বছরের এমনই 5টি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে। চলুন জেনে নেওয়া যাক। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ। করোনা ভাইরাসের সঙ্গে তখনও ভারতের পরিচয় হয়নি। এদেশে 2020 সাল শুরু হয়েছিল তখন সদ্য পাশ হওয়া নাগরিকত্ব আইন আর প্রস্তাবিত এনআরসির বিরুদ্ধে বিশ্বব্যাপী উত্তাল প্রতিবাদের মধ্য দিয়ে। এই উদ্যোগকে অনেকেই দেখেছিলেন সমাজের একটা শ্রেণীকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার চেষ্টা হিসেবে, যারা শপথ নিচ্ছিলেন কিছুতেই সরকারের কাছে নিজেদের পরিচয়ের নথিপত্র পেশ করবেন না, কাগজ দেখাবেন না। দিল্লির শাহিনাবাগ হয়ে উঠেছিল নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের এপিসেন্টার। 8 থেকে 80 বছর বয়সী মুসলিম নারীরাই সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। তারা বলেছিলেন, আমাদের দেশদ্রোহী বা পাকিস্তানি বলে চিহ্নিত করার হাজার চেষ্টা সত্ত্বেও ভারতীয়রা কিন্তু সেই চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। জামিয়া মিলিমিয়া ইসলামিয়ার ছাত্রী তাবাসসুম বলেছিলেন, কাশ্মীরের অবরোধ, এনআরসির ঘোষণা বা মুসলমানদের পিটিয়ে মারার ঘটনা যখন ঘটেছে তখন কিন্তু দেশ পথে নামেনি। আজ অবশেষে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সারা দেশের সঙ্গে দিল্লি রাজপথে নেমে এসেছে। আমি এখন কিভাবে ঘরে আটকে থাকতে পারি? দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই বিক্ষোভকারীরাই যখন উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদে পথ অবরোধ করে অবস্থানে বিক্ষোভে বসলেন, পরিস্থিতি দ্রুত অগ্নিগর্ভ হয়ে উঠল। বিজেপির বিতর্কিত নেতা কপিল মিশ্র পুলিশ কর্মকর্তাদের সামনে দাঁড়িয়েই হুমকি দিলেন, ভালোই ভালোই রাস্তা খালি করা না হলে তারা হাত গুটিয়ে বসে থাকবেন না এবং পরিণতির জন্য দায়ীও থাকবেন না। পরবর্তীতে প্রায় 4 দিন ধরে রাজধানীর এক বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সাম্প্রদায়িক তাণ্ডব চলল তাতে কম করে হলেও 53 জন নিহত হলেন, যার 2/3-এরও বেশি ছিলেন মুসলমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন দিল্লি সফরে। এরই মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো শহরের অসংখ্য মসজিদ। নালা থেকে উদ্ধার করা হলো দাঙ্গায় নিহতদের লাশ। মুস্তাফাবাদে ভস্মীভূত ফারুকিয়া মসজিদে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা সেদিন বলছিলেন, আরএসএস এর গুন্ডারা কিভাবে নির্বিচারে গুলি চালিয়েছে আর লুটতরাজ করেছে। তাদের অভিযোগ ছিল, হামলার সময় দিল্লি পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়, আর এই হামলা থেকে রেহাই পায়নি মাদ্রাসার ছোট ছোট ছাত্ররাও। সম্পূর্ণ একজন মুসলিম ব্যবসায়ীর বাসার ড্রয়িং রুমে সেদিন আশ্রয় নিয়েছিলেন শত শত মুসলিম নারী, শিশু, পুরুষ। ভয়ার্ত সেই মানুষগুলোকে প্রশাসনও দেখতে আসেনি। মাস কয়েক পরে দিল্লির পুলিশ যখন এই দাঙ্গার চার্জশিট জমা দিল, তারা কিন্তু দায়ী করল নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরই। তবে লেখক ও চিন্তাবিদ তিলোত্তমা মজুমদার বলেছিলেন, তিনি কিন্তু মনে করেন না দাঙ্গা আর প্রতিবাদের রসায়নটা কখনো একই রকম হতে পারে। তিনি বলেছিলেন, চরিত্রগতভাবেই প্রতিবাদ আর দাঙ্গা দুটো কিন্তু আলাদা জিনিস। একটা দাঙ্গার পেছনে সামাজিক বা রাজনৈতিক নানা রকম উস্কানি থাকতে পারে, ব্যক্তিগত কোনো উদ্দেশ্যও থাকতে পারে দাঙ্গা লাগানোর। তবু আমি বলবো, দিল্লির দাঙ্গা যে সারা দেশে ছড়ায়নি সেটা প্রমাণ করে যে মানুষের শুভবোধ এখনো জাগ্রত আছে। বেশিরভাগ ভারতীয় যে দাঙ্গা চান না সে বিশ্বাসটাই তাতে জোরালো হয়। অন্যদিকে যে মানুষের আন্দোলনগুলো, সেটা কখনো কখনো নতুন আইনের বিরুদ্ধে, কখনো সরকারি কোনো প্রকল্প বা পদক্ষেপের বিরুদ্ধে। গণতন্ত্রে কিন্তু তার গুরুত্বই আলাদা। যে কোনো সার্থক গণতন্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বিরুদ্ধ মতকেও স্বাধীনভাবে প্রকাশ করার জায়গা থাকা, সাহসটা থাকা। এবছর প্রমাণ হয়েছে যে ভারতে এখনো সেই প্রতিবাদের স্পেসটা আছে এবং এদেশের গণতন্ত্র নিয়ে এখনো ভরসাটুকু হারিয়ে যায়নি, বলেছিলেন তিলোত্তমা মজুমদার। মহামারী, লকডাউন, টিকা। দিল্লি দাঙ্গার রেশ না থামতেই দেশ পড়ল ভয়াবহ মহামারীর কবলে। পুলিশ জোর করে উঠিয়ে দিল শাহিনবাগের বিক্ষোভ, আর 130 কোটি মানুষের বিশাল দেশ রাতারাতি পড়ল কঠোর লকডাউনের কবলে। 24শে মার্চ রাতে মাত্র 3 ঘন্টার নোটিশে সারা দেশে লকডাউন জারির কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, দেশের প্রতিটি পরিবারকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ। ঘর থেকে বেরোনো পুরোপুরি নিষেধ। পরবর্তী কয়েকদিনে দেখা গেল হাজার হাজার দরিদ্র অভিবাসী শ্রমিক গ্রামে ফেরার মরিয়া চেষ্টায় পথে নেমে এসেছেন। জাতীয় সড়ক বেয়ে শত শত মাইল হাঁটতেও শুরু করে দিয়েছেন। কোলের শিশুকে শহরে কিছু খাওয়াতে না পেরে গ্রামের পথে হাঁটা ছাড়া কোনো উপায়ও নাই। কাজকর্ম হারিয়ে সে কথাই বলেছিলেন শ্রমিক বধূরা। বিহারের ট্রেনের টিকিটের ভাড়া 2500 রুপি করে। দুজনের ভাড়া কিভাবে জোগাড় করবেন, অসহায়ভাবে সেই প্রশ্ন তুলেছিলেন চম্পারণ থেকে দিল্লিতে কাজ করতে আসা মজদুর রাজেন রাম। এই পরিযায়ী শ্রমিকরাও তো ভারতের নাগরিক। বিদেশে প্লেন পাঠিয়ে যদি আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা যায়, তাহলে এই গরিব মেহনতি মানুষগুলোকে কেন সরকার ঘরে ফেরানোর ব্যবস্থা করবেন না?
সেই প্রশ্নও তুললেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ওদিকে ভাইরাসের বিস্তার ক্রমশ বাড়তে থাকায় হিমশিম খেতে শুরু করলো ভারতের স্বাস্থ্য অবকাঠামো। মুম্বাইয়ের এক হাসপাতালে চিকিৎসকরা বলেছিলেন কি অসম্ভব কঠিন এক যুদ্ধ তাদের লড়তে হচ্ছে। রোগী, ডাক্তার, নার্স সবাই এক অচেনা শত্রুর বিরুদ্ধে লড়তে গিয়ে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে উঠেছেন। কোভিড টেস্ট করানো কিংবা হাসপাতালে বেড পাওয়ার সমস্যা তো ছিলই, গ্রামীণ ভারতেও সংক্রমণ শুরু হওয়ার পর পরিস্থিতি একটা পর্যায়ে প্রায় হাতের বাইরে চলে গিয়েছিল। বহু মানুষ তখন প্রায় বিনা চিকিৎসায় প্রিয়জনকে হারিয়েছেন। কোভিড আক্রান্ত মা কিভাবে হাসপাতাল থেকে চিরতরে চোখের আড়ালে চলে গেছেন, বাচ্চা ছেলেকে তার কোনো জবাব দিতে পারেনি অসহায় বাবা। তিলোত্তমা মজুমদার বলেছিলেন, ভারতবর্ষ যে পথে এই সংকটের মুখোমুখি হয়েছে সেই রাস্তাটা কিন্তু একটা চরম অপ্রস্তুতির পরিচয় দিয়েছে। স্বাস্থ্য অবকাঠামোর দিক থেকে আমরা যে এই পরিস্থিতির জন্য বিন্দুমাত্র তৈরি ছিলাম না সেটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। পাশাপাশি অসংখ্য পরিযায়ী শ্রমিককে এই লকডাউনে যে করুণ পরিণতির সম্মুখীন হতে হয়েছে তাতেও পরিষ্কার যে খেটে খাওয়া দরিদ্র মেহনতি মানুষগুলোর জন্য আমাদের ন্যূনতম পরিকল্পনাও ছিল না। অথচ সারা দেশ যখন আধার কার্ডের মতো জাতীয় পরিচয়পত্র চালু হলো তখন বলা হয়েছিল এই একটা নম্বর দিয়েই ভারতীয়রা বিভিন্ন আধুনিক দেশের নাগরিকদের মতো সুযোগ সুবিধা পাবেন। কিন্তু বড় বড় প্রতিজ্ঞাগুলো যে কত বড় মিথ্যা ও কত আন্তঃসারশূন্য, লকডাউনের সময় ভারতের মানুষ কিন্তু তা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। বছর শেষে কিছুটা আশার আলো অবশ্য দেখিয়েছে অচিরেই করোনা ভ্যাকসিন মেলার খবর, এবং বিশ্বের ভ্যাকসিন উৎপাদনে ভারতেও সম্ভবত একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে চলেছে। পুনের সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালার কথায়, যেহেতু বিশ্বের মোট ভ্যাকসিন উৎপাদনের সামর্থ্যের 70%ই ভারতে, তাই অবশ্যই এখানে ভারতের বড় ভূমিকা থাকবে। কিন্তু এটা সেরা ভ্যাকসিন হবে কিনা আমরা সত্যিই জানি না, কারণ যেখানে একটা নতুন টিকা উদ্ভাবনে 3 থেকে 5 বছর লাগে সে জায়গায় আমাদের এখানে খুবই তাড়াহুড়া করতে হচ্ছে। মহামারীর প্রকোপ হয়তো একদিন কমবে, কিন্তু ভারতীয়দের রোজগার অর্থনীতিতে তা কত বড় আঘাত দিয়ে গেল সেই হিসাব কিন্তু এখনও কষা শুরু হয়নি, বলেছিলেন লেখিকা তিলোত্তমা মজুমদার। তার কথায়, লকডাউনে কত লোককে যে কোম্পানি ছাঁটাই করেছে, কত লোক যে গত 7-8 মাস ধরে অর্ধেক বেতন বা কম বেতনে কাজ করেছেন তার কোনো পরিসংখ্যান কিন্তু এখনো নেই। এগুলো পেলেই হয়তো একদিন বোঝা যাবে মহামারী আর লকডাউন কি বিরাট আঘাত হেনে গেল। লাদাখে ভারত চীন সংঘর্ষ। মহামারী যখন তুঙ্গে তখন ওই জুন মাসের মাঝামাঝি খবর এলো লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনের সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের অন্তত 20 জন সেনা প্রাণ হারিয়েছেন। গত 45 বছরের মধ্যে সেই প্রথম চীন ভারত সীমান্তে রক্তপাতের ঘটনা ঘটল। দেশের নানা প্রান্তে নিহত সৈন্যদের শেষ বিদায় জানানো হলো সামরিক মর্যাদায়। লাদাখে বাড়তি সেনা মোতায়েন করে আর একগুচ্ছ চীনা অ্যাপ নিষিদ্ধ করে পাল্টা পদক্ষেপ নিল ভারত। চীনের সঙ্গে পরবর্তী কয়েক দফা শান্তি আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও স্বীকার করলেন, সীমান্তে শান্তি যখন একবার বিঘ্নিত হয়েছে তখন দু দেশের সম্পর্ক আগের মতোই থাকবে, আর সেটা আশা করা যায় না। তিলোত্তমা মজুমদার মনে করেছেন, চীন ভারত সীমান্ত বিতর্কের নিষ্পত্তি না হওয়াই এ সংঘাতের মূল। তিনি বলেছিলেন, যেভাবে কাশ্মীর ইস্যুটাকে বছরের পর বছর ধরে অমীমাংসিত রাখা হয়েছে, আমার ধারণা চীন ভারত সীমান্ত প্রশ্নটাও সেভাবেই বহু বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। দুদেশের সীমান্তই এখন স্পষ্টভাবে চিহ্নিত নয়, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সরকার বা প্রধানমন্ত্রীকে দেখিনি এই বিষয়টার একটা নিষ্পত্তি করে ছাড়বেন সেই অঙ্গীকারের জায়গায় পৌঁছতে পেরেছেন। ফলে এই পরিণতি বোধহয় অনিবার্যই ছিল। তবে অনেক সময় আবার এটাও মনে হয় রাজনীতি বোধহয় এ ধরনের পরিস্থিতিগুলোকে ব্যবহারও করে। যেমন মহামারীতে যখন অর্থনীতির বিপর্যস্ত দশা, ঠিক তখনই আমরা দেখলাম লাদাখের চীনের সঙ্গে সংঘাতের গন্ডগোল শুরু হয়ে গেল। ব্যাস, সারা দেশের সঙ্গে সঙ্গে দেশত্ববোধের ঝড় বইতে লাগলো। হুকুম এলো অমুক অমুক চাইনিজ অ্যাপ ব্যবহার করা যাবে না, কেননা চীন আমাদের দেশের শত্রু হয়ে গেছে। তাহলে এগুলোকে সরকার এতদিন এলাও করেছিল কিভাবে? আমার প্রশ্ন সেটাই। বছর শেষে কৃষক আন্দোলন। এদিকে চীন সীমান্তে উত্তেজনা আর অশান্তির ঘনঘটার মধ্যে নভেম্বরের শেষ সপ্তাহে রাজধানী দিল্লি অবরুদ্ধ করে ফেলল পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা হাজার হাজার কৃষক। তাদের দাবি, সম্প্রতি পাশ হওয়া 3টি কৃষি আইন, যা ভারতে কর্পোরেট নিয়ন্ত্রিত চুক্তিবদ্ধ চাষের পথ প্রশস্ত করবে বলে বলা হচ্ছে, সেগুলো বাতিল করতে হবে এবং মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিতে হবে। দাবি আদায়ে চাপ দিতে তারা বেশ কয়েক মাসের রসদ নিয়ে দিল্লি এসেছেন, সে কথাও জানিয়ে দেন পাঞ্জাবের এই কৃষকরা। এর মধ্যে সরকারের সঙ্গে কৃষক নেতাদের কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান বেরোয়নি। বড়দিনের মুখেও তারা দিল্লির সিঙ্গু ও টিকরি এই দুটি সীমান্ত অবরোধ করে রেখেছেন। ফলে দিল্লিতে বছর শুরু হয়েছিল শাহিনবাগ দিয়ে আর শেষ হচ্ছে সিঙ্গুতে, যার মাঝখানে পুরো সময়টা জড়িয়ে জাঁকিয়ে রইল করোনা ভাইরাস মহামারী। সব সময় আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।